এখন আমরা এই ভিডিওতে রিভিউ করব নতুন বাংলা সিনেমা প্রত্যাবর্তন নিয়ে, যেটা ডিরেকশন দিয়েছেন সমর্পণ সেনগুপ্ত। এটা ওনার ডিরেক্টরাল ডেবিউ। এই পরিচালক এর আগে সেকেন্ড ইউনিট ডিরেক্টর বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। ছবির মধ্যে রয়েছে একটা খুব ভালো কাস্টিং: অঞ্জন দত্ত, রূপা গাঙ্গুলি, শিলাজিৎ, অপরাজিতা আঢ্য, কনিনিকা ব্যানার্জি এবং আরো অনেকে। তো ছবিটি কিরকম হলো? এই ছবির যেটা গল্প সেটা হচ্ছে এরকম যে একটি টিনেজার মেয়ে, বা যাদেরকে আমরা জেনজি বলি, তো যার বাবা মা এখানে শিলাজিৎ বাবু এবং অপরাজিতা ম্যাডাম প্লে করছেন। তো এই মেয়েটি প্রচন্ডভাবে সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড, যার ফলে কি হচ্ছে, মেয়েটির পড়াশোনা বলুন বা মেয়েটির এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি বলুন, মেয়েটি কিন্তু নাচে খুব পারদর্শী। সিনেমা দেখানো আছে এবং সেটা কিন্তু আমরা বুঝতে পারি মানে সিনেমার মধ্যে যে মেয়েটির নাচে খুব ট্যালেন্ট আছে। এবার আমি সত্যি না এই মেয়েটি সত্যি নাচে কিনা আর কি, আমি মেয়েটির নাম জানি না, তো আমাকে ক্ষমা করবেন। যাই হোক, তো যার ফলে কি হচ্ছে যে এই মেয়েটির আদার্স যে জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবারে কি হচ্ছে, একটা ঘটনা ঘটছে, মেয়েটি খুব বাজে ফেসে যাচ্ছে, তারা মেন্টাল ট্রমা হচ্ছে। এইবারে এই শিলাজিৎ বাবুর ক্যারেক্টারটাকে এবং অপরাজিতা এদেরকে এদের রুটে মানে গ্রামের বাড়িতে ফেরত যেতে হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে অঞ্জন দত্ত শিলাজিৎ বাবুর বাবা এবং রূপা গাঙ্গুলি মানে শিলাজিৎ বাবুর মায়ের চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে। তো সেখানে যাচ্ছে। এইবারে এখানে শিলাজিৎ বাবুর সঙ্গে অঞ্জন দত্তের একটা বিষয় নিয়ে, সেটা আমি অবশ্যই বলবো না, একটা বিষয় নিয়ে ওদের দুজনের মধ্যে একটা মানে মনোমালিন্য বা একটা মান অভিমান তাদের মধ্যে রয়েছে। এবার সে রুটে ফেরত যখন যাচ্ছে, তখন ফেরত যাওয়ার পরে সেখানে কি হচ্ছে, এই মেয়েটি তার স্বাভাবিক জীবনে ফিরতে পারছে কি পারছে না, বা শিলাজিৎ বাবু অঞ্জন দত্ত যে সমস্যা যেটা ছিল আর কি, সেটা অবশ্যই বলছি না, তো সেইটা মিটছে কি মিটছে না, যাবতীয় জানতে হলে আপনাকে সিনেমাটা আপনার নিকটবর্তী হলে গিয়ে দেখে নিতে হবে। এবার সিনেমাটার মধ্যে কি কি ভালো দিক রয়েছে, কি কি খারাপ দিক রয়েছে। আমার জন্য অনেস্টলি সিনেমাটার মধ্যে কিন্তু খারাপ দিক নেই বললেই চলে। সিনেমার মধ্যে আমার কাছে অনেক কিছু কিন্তু ভালো দিক রয়েছে। প্রথম কথা, আমি এই পরিচালককে কুর্নিশ জানাবো যে এই রকম একটা রেলিভেন্ট টপিক নিয়ে ডিল করার জন্যে। এই যে টপিকটা, যে সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড, সোশ্যাল মিডিয়ার প্রতি প্রচণ্ড ইয়ে হওয়া, এবার এইটা আজকে যে কেন এটা হচ্ছে সেটা দেখানো হচ্ছে যে শুধুমাত্র কি বাচ্চারাই দায়ী, তার সাথে সাথে বাবা মা কত রেসপন্সিবল। একটা জায়গা থাকে যেখানে এরকম কমেন্ট আছে ছবিটার মধ্যে, কোথায় সেটা বলবো না, যে জেনারেলি কি হয় যে যখন সন্তান খারাপ দিকে যায় তখন সবসময় কি হয়, দোষটা মাকে দেয়। এবার একটা সন্তানকে বড় করার পেছনে শুধুমাত্র কি মায়ের ভূমিকায় থাকে, বাবার ভূমিকায় থাকে না। তো এখানে মা এবং বাবা উভয় ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে দুজনকেই প্রচন্ড বিজি দেখছি। এবার এই ছবিটার মধ্যে অপরাজিতা আঢ্যর কিন্তু দিক কিন্তু উঠে আসে যে সে কেন নিজেকে বিজি রাখতো, কি কারণ। ঠিক আছে, তো এখানে কিন্তু শুধুমাত্র একা বাচ্চাদের দোষ দেওয়া হচ্ছে তা কিন্তু নয়, এখানে তার পাশাপাশি বাবা মাকে দায়ী কিন্তু করা হচ্ছে। এই যে আপনারা দেখবেন যে এখন কি হয়, যে বাচ্চাদেরকে হাতে মোবাইল দিয়ে দেওয়া হয় যে সে কার্টুন দেখতে দেখতে সে খাবে, কিন্তু এবার যদি ভালো করে যদি দেখেন ব্যাপারটা কি হয়, যে তার চোখ কিন্তু মোবাইলের দিকে, তার মাথায় খাইয়ে দিচ্ছে কিন্তু তার চোখ মোবাইলের দিকে, তার মন মোবাইলের দিকে। এবার কি হচ্ছে, সে কিন্তু বুঝতে অ্যাকচুয়ালি কি খাচ্ছে, কি গিলছে, সেই খাবার তার কিন্তু ফোকাসটা নেই। মানে ধরুন আজকে আমরা আমাদের সঙ্গে কথা আমি বলছি, যখন আমরা খাচ্ছি, হ্যাঁ আমি ওসব মোবাইল ঘাটি না বলবো না, ঘাটি বলতে আমার মোবাইল ঘাটা বলতে, দেখুন আমার মোবাইল ঘাটা বলতে হচ্ছে এই ফেসবুকে খুললাম, সিনেমা রিলেটেড পোস্ট টোস্ট করলাম, আমার মোবাইল ঘাটা এই অবধি। ঠিক আছে, আমি কিন্তু ওরকম, হ্যাঁ এক্সট্রা আমি নিজেও ছিলাম, ওই বয়সটা আমি নিজেও পেরিয়ে এসেছি। এমন না যে মানে আমি পেরিয়ে আসিনি, সেটা বলাটা আসেনি, বা আমি সেই বয়সে কিছু মোবাইল কিছু করতাম সেটা বলাটা ভুল হবে। আমিও সেই বয়সে পেরিয়ে এসেছি, আমিও প্রচন্ড এসেছি না, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে কি হচ্ছে, আমার ব্যাপারটা মানে ইয়ে হয়ে মানে আমি এখন একটু কমে গেছে। আমি এখন মোবাইল ইউজ করলেও সেটা আমি প্রয়োজন ইউজ করি, হোয়াটসঅ্যাপ খুললাম এসব ইয়ে করি, এই অবধি আর কি। কিন্তু সারাদিন মোবাইলে পড়ে আছি অ্যাডিক্টেডের মতো, সেটা কিন্তু আমি করি না। আমার মোবাইল ইউজ হচ্ছে দরকারে, অবশ্যই দরকারে আর কি। এবার ব্যাপার হচ্ছে যে এই যে বিষয়টা দেখুন,
দরকার মোবাইলে সারাদিন ইউজ করুন, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকা, রাস্তায় চলছি, ট্রেন বাস কিছু দেখছি না, মোবাইলে টাইপ করতে দিয়ে আমি রাস্তা পার হচ্ছি, কানের ফোন দিয়ে রাস্তা পার হচ্ছে, এগুলো তো এখন দেখতে পাচ্ছি। এগুলো শুধু বাচ্চা, এগুলো বড়রাও করছে, ঠিক আছে? সারাক্ষণ তারাও মোবাইল নিয়ে ব্যস্ত থাকছে। এবার তাদের থেকে বাচ্চারা হচ্ছে, এবার যার ফলে কি হচ্ছে, এখন যেহেতু সবাই যেহেতু ব্যস্ত, বাচ্চারা কি করছে, মানে সন্তানরা কি করছে, তারা ওই সোশ্যাল মিডিয়ার মধ্যে তারা একটা নিজের জগৎ খুঁজে নিচ্ছে। এবার এখানে যে কত রকমের, দেখুন সোশ্যাল মিডিয়ার ভালো দিক আছে, খারাপ দিকও আছে। তো দেখুন ব্যাপারটা সোশ্যাল মিডিয়া থেকে অনেক রকম বন্ধু যেমন আমরা পেয়ে থাকি, কিন্তু এখানেও নানা রকম প্রলোভন, ফাঁদ এসব থাকে। তো সেই ব্যাপারটা রয়েছে। এবার কি হচ্ছে যে এখানে আমাদের ডিরেকশন, দিশা, যে এদের যে কোনো দিশা নেই, যে সোশ্যাল মিডিয়া আমি কতটা ইউজ করব, কতটা ইউজ করব না, কোথায় থামতে থামবো না, সেটার দিক থাকে, সেটা কিন্তু মানে তারা কিন্তু যায় না। তো এই বিষয়গুলো এখানে কিন্তু খুব বিউটিফুল উঠে আসছে। তারপর এই যে গ্রামে এখানে যাচ্ছে, রুটে এখানে ফেরত যাচ্ছে, ব্যাপার হচ্ছে যে তুমি যতই বড় হয়ে যাও না কেন, রুটকে কিন্তু কখনো ভুললে কিন্তু চলে না। ওকে, আচ্ছা, এখানে কেন দেখানো হচ্ছে, গ্রামের বাড়ি দেখানো হচ্ছে কেন? বিকজ আপনি দেখবেন যে ওখানকার লাইফস্টাইলটা যেটা হয়, তাদের কাছে কিন্তু ওরকম দামি স্মার্টফোন বা ইনস্টাতে কত ফলোয়ার্স হলো, ফেসবুকে কটা হলো। আমি আপনার ঘটনা আপনাদের শেয়ার করে বলছি, এই প্রসঙ্গেই বলছি। আমাদের একটি মানে দুঃসময় রিলেটিভ, ঠিক আছে, তো তাদের বাড়ির পোষা খরগোশ মারা গেছে। আমি হয়তো এই ঘটনা আপনাদের শেয়ার করেছি, বাট যারা নতুন ভিডিওটা দেখছেন, যারা নতুন চ্যানেলে এসছেন, তাদের জন্য এই ঘটনা একবার আমি বলছি। পোষা খরগোশ মারা গেছে, খুবই মর্মান্তিক ঘটনা। এবার আপনি ভাবুন, সেই খরগোশের মৃতদেহের ছবি, মানে বিছানার উপর রেখে, মানে পেপার পেতে তারপর রেখে, সে খরগোশের মৃতদেহের ছবি তুলে, ছবিটা একবার সুন্দর করে এডিটও করেছে, ঠিক আছে, লাইট ফ্যাট দিয়ে সুন্দর করে এডিট করেছে, করে তার সঙ্গে 4টে দুঃখের স্মাইলি দিয়ে 4টে মানে বড় বড় কিছু লাইন লিখে, একটা গরু রচন লিখে একটা হ্যাজ নামিয়েছে, তুই আমায় এসে চলে যাস না বাবলা, হ্যান ত্যান এসব করে হ্যাজ নামিয়েছে। এবার আপনি বলুন, যে মানে আপনারাই বলুন, যে আজকে ধরুন আপনার বাড়ির কোনো পোষ্য যদি মারা যায়, আপনি যদি সত্যি দুঃখী যদি হয়ে থাকেন, আপনার কি মানে এই মেন্টালিটি হবে, বা আপনার এই মানসিক পরিস্থিতি থাকবে যে আপনি সেই অবস্থায় ফেসবুকে এটা নিয়ে পোস্ট দিলেন, বা তার ছবি তুলছেন, সেই মৃতদেহের আবার ফটোটা আবার এডিট করছেন সুন্দর করে, একটু কালার কন্ট্রাস্ট করছেন, এর ব্রাইটনেস বাড়াচ্ছেন, কমাচ্ছেন, করছেন, আপনি পারবেন করতে? পারবেন না। আপনার তো মনের অবস্থা এমন থাকবে, আপনার তখন এসব দিকে মন থাকবেই না। আমার এখনো মনে আছে, আমার বাড়িতে যখন আমাদের পোষা ল্যাব্রাডর মারা যখন যায়, আমি এত কেঁদেছিলাম, প্রচন্ড কেঁদেছিলাম আমি, আমার এখনো মনে পড়ে, ঠিক আছে। তখন আমার মাথায় এটা আসেনি যে না আমি ফেসবুকে এটা নিয়ে পোস্ট দিয়ে এই করি সেই করি। আমি 2 দিন ভালো করে খেতে পারিনি, আমার এত শক্ত লেগেছিল সেই বিষয়টা। কিন্তু এখন হয়েছে এটা, এখন হয়ে গেছে কি, যে আমি একটা হ্যাজ নামের কোনো ঘটনা নিয়ে, এবারে সেটাতে কতজন স্যাড রেক দিল, কতজন তাতে কমেন্ট করলা, খুব কষ্টের ব্যাপার, এই সেই হ্যান ত্যান, 4টে সহানুভূতি কমেন্ট করলো। এখন লোক হচ্ছে মানে এইটার উপর বেঁচে আছে, একটা ডিজিটাল একটা মানে কি বলবো, এটা যাকে বলে এটা ডিলিউশনের ওয়ার্ল্ড মধ্যে বেঁচে আছে। এটা একটা ডিলিউশন বলবেন আর কি, ঠিক আছে, তার মধ্যে বেঁচে আছে ডিজিটাল, এটা ডিলিউশন ওয়ার্ল্ড, তার মধ্যে বেঁচে আছে। দেখুন আজকে আপনি যদি বাড়িতে অসুস্থ হয়ে পড়েন, আপনার সোশ্যাল মিডিয়ায় যত আপনার ফলোয়ার্স থাকুক, যত ফ্রেন্ড থাকুক, তারা কেউ আপনার পাশে দাঁড়াবে না, তারা কেউ আপনার সেবা শুশ্রূষা করবে না, তাদের কিছু তাতে এসেও যাবে না। আপনার পাশে আপনার বাড়ির লোকেরাই থাকবে, ঠিক আছে, বা হয়তো আপনার কোনো নিকটবর্তী কোনো বন্ধু বান্ধব থাকবে, বা হয়তো আপনার পাড়া প্রতিবেশী, কিন্তু এরা কেউ থাকবে না। আপনি যাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চেনেন, তাদের আপনি সত্যি চেনেন? আপনি জানেন যে তারা অ্যাকচুয়ালি তারা মানুষের কিরকম? ব্যাপারটা হচ্ছে এরকম, যে এখন জিনিস হয়ে গেছে হচ্ছে এইরকম। তো এই বিষয়টা তুলে ধরছে যে কি হচ্ছে, এই যে গ্রামের কথা আমি বলছিলাম, যে ওদের ওখানে মানে ওই লাইফটা কি হচ্ছে, যে ওখানে কিন্তু কোনো এই ফলোয়ার্স আনতে কিচ্ছু নেই, সেখানে রয়েছে হচ্ছে একটা অনাবিল আনন্দ, বন্ধুত্ব, অফুরন্ত ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, এইগুলো, ঠিক আছে।
যেটা হচ্ছে দেখাচ্ছে যে এই ধরনের মানে বাচ্চাদের ক্ষেত্রে, এই যে মেয়েটির কথা আমি বলছি, এদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এটাই সবথেকে প্রয়োজন। তো যে কাজ ছবি না হচ্ছে প্রত্যাবর্তন, যে প্রত্যাবর্তন মানে হচ্ছে রুটে ফিরে যাওয়া, ঠিক আছে। তো ছবির মধ্যে এই যে বক্তব্যটা, এটা এত বিউটিফুল আসে যেখানে ছবিটা দেখতে সুন্দর লাগে। কিন্তু আমি এখানে একটা কথা বলবো যে ছবিটার বক্তব্য কখনো কিন্তু ছবিটাকে ওভার পাওয়ার করে যায় না। মানে এই যে বক্তব্যটা এমন ভাবে ছবিটার মধ্যে আসে যে আপনার কখনো মনে হবে না যে ছবিটা আপনাকে প্রচুর জ্ঞান দিচ্ছে বা জ্ঞান কপছে, জ্ঞান প্রয়োগ করছে, কিন্তু কোনো মনে হয় না। ছবির যে রাইটিং সেটা খুবই ব্যালেন্সিং হয়েছে, মানে যেখানে যতটুকু দরকার সেটা ড্রামা, ইমোশন, প্যারেন্টিং, তারপরে এই যে জেনজিদের যে সমস্যা, যে এই যে এখন কি হচ্ছে, এই যে জেনজি কথা বলতে গিয়ে বলি এবারে, এখন কি হচ্ছে, এখন রিলসের যুগ, এখন লোকে রিলস কল করছে, যার ফলে কি হচ্ছে তাদের থট প্রসেসটা ওই রিলসের মধ্যে হচ্ছে, ঠিক আছে। যে ধীরে সুস্থে কিছু ভাববো, গভীরভাবে বিশ্লেষণ করে সেই জিনিসটা এখনো তৈরি কিন্তু হচ্ছে না, ঠিক আছে। যে একটা জিনিস আমি গভীরে গিয়ে ভাববো সেটা কিন্তু হচ্ছে না, ঠিক আছে। কারণ এদের ব্যাপারটা হচ্ছে কি, এরা হচ্ছে কনফিউজড, এই জেনারেশন আর কি, এটা প্রচুর কনফিউজ যে আজ এর সাথে রিলেশনশিপ, একে ভালো লাগলো, কাল অন্যকে ভালো লাগলো, আজ একটা সম্পর্কে বন্ধুত্ব ভাবছি, কাল সেটা প্রেম ভাবছি, আজকে এটাকে প্রেম ভাবছি, কাল সেটাকে বন্ধুত্ব ভাবছি। এই যে একটা কনফিউশন, এর কারণ হচ্ছে এখানে, কারণ তারা কোনো বিষয় নিয়ে ডিটেলে ডেপ থেকে ভাবছে না, ঠিক আছে। তো এখানে যা যা বক্তব্য বলুন বা ধরুন ড্রামা, ইমোশন, সেগুলো না সবকিছু খুব ব্যালেন্স করে আসছে, যেখানে কি ছবিটার সঙ্গে আপনি থ্রুআউট করে জুড়ে থাকছেন। ছবিটার মধ্যে আমি পার্টিকুলার একটা মুহূর্তের কথা বলবো যে আমার সবচেয়ে ভালো হয়েছে, হচ্ছে যে শিলাজিৎ বাবু এবং অঞ্জনাতের মধ্যে একটা সিন থাকে, একটা মানে কনভারসেশনের সিন থাকে। সেখানে অঞ্জনাত একটা কথা বলেন, যেটা ডায়লগটা আপনি আপনার টেলিভিশনে দেখতে পেয়েছেন, যে সময়কে গুরুত্ব না দিয়ে নিজের গুরুত্বগুলোকে সময় দাও। এবং এই যে ডায়লগটা, এটাই অ্যাকচুয়ালি সিনেমাটার কিন্তু মানে কোর যে বক্তব্য সেটা কিন্তু সুন্দর করে তুলে ধরে আর কি। বিউটিফুল ডায়লগ, রাইটিং সেখানে বিউটিফুল হয়েছে। আচ্ছা, এখানে যারা অভিনয় করছেন প্রত্যেকে বলবো যে খুব ভালো কাজ করেছেন। শিলাজিৎ বাবুর কাজ এখানে আমার খুবই ভালো লেগেছে, খুব ভালো কাজ করেছেন। অপরাজিতা ম্যাডাম, জেনারেলি ওনাকে আমরা বিভিন্ন উইন্ডোজের ছবিগুলোতে তাকে আমরা প্রচন্ড লাউড অভিনয় করতে দেখি, বাট এখানে আপনি তার অ্যাক্টিং দেখবেন, ভদ্রমহিলা খুবই সাটল অভিনয় করেছেন এবং খুবই ভালো অভিনয় করেছেন। যেমন স্ক্রিপ্ট পেয়েছেন, যেমন চরিত্র পেয়েছেন, তিনি সে অনুযায়ী নিজেকে পুরো ঢেলে দিয়েছেন, নিজের পারফরমেন্স দিয়েছেন, খুবই ভালো। এবং শিলাজিৎ বাবু এবং অপরাজিতা ম্যাডামের মধ্যে কেমিস্ট্রিও খুব ভালো লাগে। আচ্ছা, এখানে যে মেয়েটি অভিনয় করেছে, আমি আবার বলছি মেয়েটির নাম আমি জানি না, তো সেই মেয়েটিও বলবো যে নবাগতা সে কিন্তু বলবো যে খুবই কিন্তু ভালো কাজ করেছে। আমি অরিজিনাল এটার নাম জানি না, এখানে বললেন নামটা জানি না, কিন্তু মেয়েটির নাম দেখলাম মিষ্টু। তো যাই হোক, তো মিষ্টু এই মেয়েটি খুবই ভালো কাজ করেছে। এছাড়াও এই ছবির মধ্যে রূপা গাঙ্গুলি, কনিকা ব্যানার্জি এবং আদার্স যারা সাপোর্টিং কাস্ট রয়েছে, তারা জায়গায় বলবো যে খুব ভালো কাজ করেছে। ছবিটা টেকনিক্যালি বলবো যে খুবই ভালো, মানে এর লোকেশন বলুন, তারপরে হচ্ছে এখানে আমি একটা দৃশ্যের কথা বলবো, যেখানে শিলাজিৎ বাবু এবং অপরাজিতা ম্যাডাম তারা দুজনে ছাদে দাঁড়িয়ে রয়েছে এবং সূর্যটা ডুবছে, সূর্যটা মধ্যখানে ডুবছে। ওই শটটা দেখবেন, ওই ফ্রেমিংটা দেখবেন, এত সুন্দর। এরকম কিছু সুন্দর সুন্দর কিছু শট কিছু রয়েছে। বা একটা জায়গাতে অঞ্জনা শিলাজিৎ তারা দুজন কথা বলছেন, সেই ওরকম ভাবে সূর্যটা ডুবছে, মানে আকাশে লাল হয়েছে, লাল লাল কালার একটা জায়গা ইয়েতে অবস্থান করছে আর কি, আকাশের অবস্থানটা বলছে আর কি। তো ওই জায়গাটা ওটাও খুব সুন্দর, ঠিক আছে। তো এরকম কিছু ফ্রেমিং রয়েছে, কিছু শর্ট লোকেশন রয়েছে, যেগুলো কিন্তু বিউটিফুল। এবং ছবিটার যে কোর যে থিম বা এসেন্স, সেটা কিন্তু বিউটিফুলি, কিন্তু টেকনিক্যাল অ্যাসপেক্ট বিউটিফুলি কিন্তু ক্যাপচার করে, সাপোর্ট করে। আচ্ছা, এখানে বলে রাখি, এখানে কিন্তু আপনারা প্রেতকা চ্যানেলের গৌরব তপাদার, তারপরে হচ্ছে ওনার ওয়াইফ প্রিয়াঙ্কা তপাদার, তারপরে হচ্ছে সন্দেশ টিভির অরুণভ খাসনবিশ, তারপরে হচ্ছে মির্চি দ্বীপ, এদেরকে দেখতে পাবেন।
বাট অনেস্টলি বলতে গেলে দেখুন তাদের ক্যামিওগুলো যে খুব যে ইম্প্যাক্ট হলে সেটা আমি বলতে পারছি না, কারণ দেখুন এটা এখন আর ট্রেন্ড হয়ে গেছে, যেহেতু এদের একটা ফ্যান ফলোয়িং রয়েছে। যে ধরুন গৌরব তপোদা আছে, গৌরব তপোদা পেটকানা চ্যানেলের দেখে আসি, তাকে দেখার জন্য হয়তো কেউ আসলো। অরুণাভ হাসনবীর সন্দেশ টিভি খুব ভালো কাজ কোনো ভদ্রলোক, তো তাকে দেখার জন্য আসলো। দীপ যেমন মির্চি দীপ, ঠিক আছে, তার একটা ফ্যান ফলোয়িং আছে, তার একটা চ্যানেল আছে আপনি জানেন অবশ্যই, হাফ প্যান্ট হিস্ট্রি বলে, সেখানে দীপকে দেখার জন্য তো আসলো। বাট সত্যি কথা বলতে তারা যে চরিত্রগুলো পায় বা তাদের চরিত্রগুলো করানো হয়, দেখুন ওই চরিত্রগুলো ওনাদের জায়গায় যে কেউ করে দিতে পারতো। আলাদা করে ক্যামেরাগুলো কিছু ইম্প্যাক্ট তৈরি করতে পারে না, ঠিক আছে, মানে ওই চরিত্র যে কেউ করতে পারতো আর কি, ঠিক আছে, মানে আপনি দেখলেন ভালো লাগলো বা ডিসেন্ট লাগলো, যাই লাগুক না কেন, কিন্তু ওইগুলো আলাদা করে ইম্প্যাক্ট কিছু তৈরি করতে পারেন আর কি। ওভারঅল বলবো যে প্রত্যাবর্তন এই ছবিটা, এটা একটা খুবই প্রাসঙ্গিক, খুবই সুন্দর এবং খুবই রুচিশীল একটি সিনেমা হয়েছে। এই রুচিশীল বলার কথা বললো যে প্রাসঙ্গিক এবং খুবই একটি দরকারি এবং একটি প্রয়োজনীয় সিনেমা হয়েছে। তো সব মিলিয়ে আমি এই সিনেমাটাকে রেট করলাম 7.8 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ প্রত্যাবর্তন এই ছবিটিকে কেন্দ্র করে। যারা ছবিটা এখনো পর্যন্ত দেখেননি, আপনাদের প্রত্যেকের ছবিটা দেখবার জন্য আমি হাইলি রেকমেন্ড, ছবিটা আপনার অবশ্যই আপনার হলে গিয়ে দেখুন এবং ছবিটা নিয়ে আপনারা অবশ্যই কথা বলুন, লিখুন, যেটা হোক সেটা করুন, যে ছবিটা আপনার কথা বলুন, ছবিটা যেন আরো বেশি মানুষের ছবিটা যেন পৌঁছে যায়। তো এটাই ছিল আমার রিভিউ প্রত্যেক সিনেমাটাকে নিয়ে। যারা দেখেননি তারা নিয়ার হলে যান, গিয়ে ছবিটা দেখুন এবং দেখে জানাবেন কমেন্ট করে ছবিটা আপনাদের কিরকম লাগলো। আর যা ছবিটা দেখে ফেলেছেন, যাদের দেখা হয়ে গেছে, আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের পরবর্তী টিল দেন সেভ ইট, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।